আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। আলোচিত মাগুরার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 3 আসামি খালাস পেয়েছে। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান সকালে এ রায় দেন। এ রায়ে সন্তুষ্ট নয় জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে আসিয়ার পরিবার। মোখলেসুর রহমানের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায়কে কেন্দ্র করে শনিবার সকাল থেকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয় মাগুরার আদালত চত্বর। নিরাপত্তা বলের মধ্যে হাজির করা হয় আসামিদের। বিচার শুরুর মাত্র 21 দিনের মাথায় হতে যাওয়ার রায় শুনতে আদালত চত্বরের আশেপাশে ভিড় করেন উৎসুক জনতাও। রায়ে অভিযুক্ত বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন বিচারক এম জাহিদ হাসান। এছাড়া হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম এবং 2 ছেলে সজীব শেখ ও রাতুল শেখের খালাস দেন তিনি। এই মামলার প্রধান অভিযুক্ত আসামি হিটুকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-2 ধারায় দোষী সাব্যস্ত ক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে। উইদিন এ পিরিয়ড অফ মান্থ এই মামলাটি নিষ্পত্তি করেছেন, যা একটি বিরল ইতিহাস হয়ে থাকবে এই মাগুরায়। আমরা আশা করি যে দ্রুত সময়ের মধ্যে এই রায় যেন কার্যকর হয়, সে বিষয়ে আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি। রায়ে অসন্তুষ্টি জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে শিশুটির পরিবার। আমি সন্তুষ্ট হইনি। 3টাই তো ছাড়া পেয়ে গেছে, ওরা 3টাই তো জানতো বড় মেয়েটার হুমকিতে মারধর করেছে, প্রচুর মারামারিছে। আর ওর মা তো তথ্য গোপন করে হাসপাতালে নিয়ে তো পলাইছে। তোর মা বা কিভাবে ছাড়া পায়? গত 6 মার্চ মাগুরা শহরের নিজলান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের এ শিশু। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 13 মার্চ। 23 এপ্রিল শুরু হয় বিচার কাজ। 13 মে যুক্তিতর্ক শেষে রায়ের জন্য দিন ধার্য করেন আদালত। লামিয়া তানজিন মাহমুদ, আরটিভি। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করে তার পদত্যাগ দাবি করেছে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। তিনিও তার মন্ত্রণালয়ের সচিবকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করারও হুঁশিয়ারি দেওয়া হয়। সকালে নগর ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাব হয়ে সচিবালয়ের সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের বাধার মুখে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয় ইশরাকের সমর্থকরা। তারা বলেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র। এরপরও কেন তাকে এখনো শপথ করানো হয়নি? তাদের দাবি, একটি পরিষ্কার পরিচ্ছন্ন, মশামুক্ত এবং দুর্নীতিমুক্ত ঢাকা গড়তে ইশরাকের মতো জনবান্ধব মেয়র প্রয়োজন। নগর ভবনের সামনে কাল আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলেও জানায় তারা। ইশরাক সাহেব উনি আসুক, বসুক। ওনার বাবা আমাদের অনেক কিছু করে গেছেন, অনেক ভদ্র, অনেক ভালো। আমরা সবসময় দেখে আসছি ওনাকে। তা আমরা চাচ্ছি উনি বিলম্বে বসুক। ইশরাককে বসালে দেখবেন বাংলাদেশের মানুষ কোনো চুরি হবে না, ডাকাতি হবে না, ছিনতাই হবে না, মারামারি হবে না। এই রাস্তাকে এত খণ্ড বিখণ্ড করার পক্ষে সাদেক হোসেন কোকালও ছিল না, ওনারও নাই। এবং একজন নেতা যিনি আমাদের মা বোন আত্মীয় স্বজন পারিবারিকভাবে আমাদেরকে আতিথ্যতার সহিত একজন নেতার কাছে গিয়ে আমাদের মনের আবেগের কথা বলতে পারি। তার বাবার মতনই তার কাছে গুণ আছে, যার কারণে এখন তাকে নগর পিতা হিসাবে, দক্ষিণের মেয়র হিসাবে দক্ষিণের জনগণ তাকে চায়। প্রতিহিংসার রাজনীতি নয়, বিএনপি শান্তিপূর্ণ দেশ গঠনে কাজ করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে জাতীয়তাবাদী বাউল দলের 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। মঈন খান বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ফিরিয়ে আনতে দরকার সুষ্ঠু নির্বাচন। বিএনপি দেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা নিজেদের দাবি করে দেশ থেকে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছিল, তাই এর পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমরা স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশের, আমরা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, চেয়ারম্যান, তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য তিনি জীবন দিয়েছেন। কাজে আজকে আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং সেটা আনতে হবে যত দ্রুত সম্ভব।
ফারাক্কা বাঁধের ফলে সৃষ্ট পানি সমস্যা নিরসনে করা গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর। পানি অধিকার নিশ্চিত করতে এবার দীর্ঘমেয়াদী ও টেকসই চুক্তির প্রস্তুতি শুরু করা দরকার বলে মত ভূ রাজনীতি বিশ্লেষক ও রাজনীতিবিদদের। এজন্য বর্তমান চুক্তির দুর্বলতা কাটানো ও অভিন্ন নদী সংযুক্ত এই অঞ্চলের দেশগুলোকে আলোচনায় অন্তর্ভুক্ত করার পরামর্শ তাদের। অরণ্য গফুরের রিপোর্ট। ফারাক্কা ব্যারেজ চালুর পর ভারতের সঙ্গে কয়েক দফা স্বল্পমেয়াদী পানি চুক্তি করে বাংলাদেশ। কয়েক বছর আলোচনার পর 1996 সালে হয় 30 বছর মেয়াদী চুক্তি। এটি বড় অগ্রগতি হলেও চুক্তিতে ছিল নানা দুর্বলতা। ন্যূনতম পানি প্রবাহ নিশ্চিত না করা, স্বচ্ছভাবে তথ্য প্রদানের সুযোগ না থাকা, চুক্তি লঙ্ঘন করলে শাস্তির সুযোগ না থাকা ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দুর্বলতা থাকায় পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। চুক্তি শেষ হওয়ার আগেই তাই পর্যাপ্ত হোমওয়ার্ক করার পরামর্শ ভূরাজনীতিবিদ জাকির হোসেন খানের। এখানে শুধুমাত্র পানি সংক্রান্ত না, মনে করেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কি আসতেছে, আমাদের ইকোনমিক ইম্প্যাক্ট কি পড়তেছে, এগ্রিকালচার উপরে কি পড়বে, ফিশারিজের উপরে কি, এরকম সব ধরনের এক্সপার্ট নিয়ে সরকারের খুব দ্রুত একটা চুক্তি পর্যালোচনা কমিটি করা উচিত। আমরা বর্তমান গঙ্গা চুক্তিতেই থাকবো নাকি আমরা গঙ্গা, মেঘনা, ব্রহ্মপুত্র বা জিবিএম বেসিন ওয়াইজ আমরা কমিশনে যাব? এখানে বাংলাদেশ, ভারত, চীন এবং একই সাথে ভুটান, নেপালকে যুক্ত করে পুরো এই অঞ্চলের পানি ব্যবস্থাপনায় যাব, সেইটার ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। হাজারো ক্ষতির পাশাপাশি জলবায়ু পরিবর্তন সহ ফারাক্কা হুমকিতে ফেলেছে দক্ষিণ এশিয়ার বাস্তু সংস্থানকেও। তাই কূটনীতির পাশাপাশি আন্তদেশীয় নাগরিক আন্দোলন গড়ে তোলা দরকার বলে মনে করেন তিনি। যুগে এখন আরো 3টা নতুন দুর্যোগ যুক্ত হয়েছে। একটা হলো তীব্র দাবদাহ, তীব্র শৈত্যপ্রবাহ এবং আপনার যে তীব্র কুয়াশা, এটা আগে ছিল না। 5টা দেশের বিজ্ঞানীদের আসা উচিত, হাইড্রোলজিস্টদের আসা উচিত, একই সাথে ইকোনমিস্ট, এগ্রিকালচারিস্ট, ফিশারি যেটা এক্সপার্ট, তাদের সবারই আসা উচিত, বসা উচিত। ক্ষুদ্র রাষ্ট্র স্বার্থে এনে চিন্তা করা যাবে না। 54টি অভিন্ন নদীর পানি বন্টন নিয়েই কাজ করা দরকার উল্লেখ করে সরকারকে দ্রুততম সময়ে আন্তর্জাতিক পানি কনভেনশনে সই করার আহ্বান সাবেক পানি সম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদের। আগামী বছর বাংলাদেশ সরকারের উচিত হবে ভারতের সাথে এই চুক্তি নবায়নকালে একটি গ্যারান্টি ক্লজ, এবং যদি কোনো বিভেদ, যদি এই চুক্তিতে কোনো ধরনের মতবিরোধ দেখা যায়, চুক্তি বাস্তবায়নে কোনো সমস্যা দেখা যায়, তাহলে তার জন্য একটি তৃতীয় পক্ষের আরবিট্রেশন ক্লজ সেখানে সন্নিবেশ করা উচিত। ফারাক্কা সমস্যা সমাধানে বাংলাদেশকে আন্তর্জাতিক আদালতে নালিশের বিষয়টিও বিবেচনায় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। ক্ষতিকর ইকোসিস্টেমকে সেটা ক্রাইম এগেইনস্ট দ্য হিউম্যানিটি বলে গণ্য হবে। অরণ্য গফুর, RTV, ঢাকা। মাইক্রো ক্রেডিট ব্যাংক থাকলে তরুণদের আর চাকরি খুঁজতে হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সরকার হিসেবে দায়িত্ব হলো তরুণদের সুযোগ সৃষ্টি করে দেয়া, তাই মাইক্রো ক্রেডিট ব্যাংক তৈরির দায়িত্ব সরকারের। আরও জানাচ্ছেন বিপুল দেব রায় এবং উপস্থিত সবাইকে আমার। বিগত সময়ে প্রচলিত ব্যাংকিং খাতে বিপুল সংখ্যক গ্রাহকের টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে, অথচ মাইক্রো ক্রেডিট নিয়ে আমানতদারির সাথে কাজ হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না। রাজধানীর আগারগাঁও এলাকায় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন করার কথাও বলেন প্রধান উপদেষ্টা। এটা কারো মনে হওয়ার জন্য না, এখানে এই বৈশিষ্ট্য এনজিও হলে সেটা সমস্যা নাই, কারণ যেহেতু এনজিওকে পয়সা নিজস্ব খাতে আমদানি আয় করতে পারছে না, লাভ করতে পারছে না, যেই মাত্র ব্যাংকিং লাইসেন্স দেওয়া হবে, কেউ বলছে ঠিক আছে আমি ব্যাংকিং লাইসেন্স নিলাম, আমি এখন টাকা রোজগার করবো। সেখানে লাইসেন্সের মধ্যে, আইনের মধ্যে থাকবে এটা একটা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হবে, অর্থাৎ মালিক এর কাছ থেকে কোনো মুনাফা নিতে পারবে না। মাইক্রো ক্রেডিটের মাধ্যমে তরুণদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো, বলতো, তারা আজকে হাওয়া। এই ব্যাংক সৃষ্টি করার দায়িত্ব এখন আমাদের। এই যে যারা তরুণরা আছে, মহিলা পুরুষ, ঘরে বাইরে যেখানে আছে, তারা যেন এই বিনিয়োগটা পায় এবং নিজের বুদ্ধিতে নিজের ব্যবসা করে ফেলতে পারে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সহ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি নির্বাহী পরিচালকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নীতি নির্ধারক এবং বাস্তবায়নকারী সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিপুল দেবরাই, RTV, ঢাকা। টাঙ্গাইলের ঘাটাইলে 50 বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে হাজারো যানবাহন। ব্রিজের মাঝখানে গর্ত তৈরি হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আতঙ্ক নিয়ে চলাচল করছে 25টি গ্রামের কয়েক লাখ মানুষ।
দ্রুত নতুন একটি ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আব্দুল হামিদ। 1975 সালে টাঙ্গাইলের ঘাটাইলের জিনাই নদীর উপর নির্মাণ করা হয় বেলদহ ব্রিজ। ব্রিজটি দিয়ে দিগলকান্দি ও আনহেলি ইউনিয়নের 25টি গ্রামের কয়েক লাখ মানুষ যাতায়াত করে। তবে দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ব্রিজের মাঝখানে তৈরি হয়েছে গর্ত, বিভিন্ন স্থানে খসে পড়েছে পলেস্তারা, ফলে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে ব্রিজটি। ভারী যানবাহন চলাচল করলেই কেঁপে ওঠে ব্রিজটি। গর্তে আটকা পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি করলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি কর্তৃপক্ষ। গাড়ি চলে, ভ্যান চলে, অটো চলে, হুন্ডা চলে, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। এখানে ব্রিজটা ঠিক হয় না, কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়, গাড়ির ক্ষতি হয়। এই দেখলেন তো কিভাবে ধাক্কা তুললাম। এখানে কয়েকজনের পাও ভাঙছে, মোটর সাইকেল অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। ঝুঁকিপূর্ণ ব্রিজ, এটা চালানো খুব কষ্ট হয়, খুব রিস্কের ব্যাপার। কোনো সময় গাড়ি উল্টাও জায়গা, যেটুকু ভাঙ্গে ওটুকু কাজ করে আবার কয়েকদিন পরে ভাঙ্গে যায়। সরকারের কাছে আবেদন যে এইটা যেন মেরামত করে দেয়। আমাদের দেহের ক্ষতি এবং গাড়ির ক্ষতি, এইটাই সরকারের কাছে আমাদের আবেদন বা দাবি, ব্রিজটা যাতে তাড়াতাড়ি ঠিক হয়। ব্রিজটি নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা। এই ব্রিজটা আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের আওতায় সাপোর্টিং প্রকল্প আছে, সাপোর্টিং প্রকল্পের আওতায় অলরেডি একটা প্রস্তাব দেওয়া আছে। এই প্রকল্পের আওতায় এটা সয়েল টেস্টও করা হয়েছে, অপর দিক দিকে এটা টপ সার্ভেও করা হয়েছে। এখন দেখা যাক যত তাড়াতাড়ি সম্ভব এটা অনুমোদন হলে আমরা এটা নতুনভাবে বাস্তবায়ন। ব্রিজটি চালু হলে সুফল পাবে এই অঞ্চলের বাসিন্দারা, কমবে দুর্ঘটনা, বাঁচবে সময়। জনদুর্ভোগ লাঘবে দ্রুত নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু করার দাবি এলাকাবাসীর। আব্দুল হামিদ, RTV। রাজধানীর আফতাবনগরে এক বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। রাতে আফতাবনগরের দক্ষিণ আনন্দনগর আনসার ক্যাম্প বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন মোহাম্মদ তোফাজ্জল হোসেন, তার স্ত্রী মানসুরা আক্তার, তাদের সন্তান তানিশা, মিথিলা ও তানজিলা। সন্তানের বয়স 4 থেকে 11 বছর। কুরবানির গরুর হাট এখনো না শুরু হলেও খামারগুলোতে শুরু হয়েছে গরু বেচাবিক্রি। নিয়ম করে পশুকে গোসল ও খাওয়ানো সহ গরুর যত্নে ব্যস্ত সময় পার করছে খামারিরা। সব ধরনের ক্রেতার কথা মাথায় রেখে বিভিন্ন দামের গরু কুরবানির জন্য প্রস্তুত প্রতিটি খামার। কুরবানি পশুর প্রস্তুতি নিয়ে শাকিবুর রহমানের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। কেরানীগঞ্জের আপেল এগ্রো খামারটিতে 2.5 লাখ থেকে শুরু করে 10 লাখ টাকায় মিলবে বিভিন্ন প্রজাতির গরু। কেউ চাইলে লাইভ ওজনে দেখতে পারবেন, তবে কিনতে হবে দরদাম করে। খামারটিতে সবথেকে বড় সাইজের কালো রঙের ফ্রিজিয়ান জাতের এই গরুর ওজন 1100 কেজির বেশি। 2 বছর ধরে লালন পালনে বড় করা হয়েছে। সাদা রঙের হাসা জাতের গরুর ওজন প্রায় 750 কেজি। দেখতে যেমন সুন্দর, ক্রেতাকে কিনতে হলে দিতে হবে তেমন দাম। আর বাঙালি জাতের এই গরুর ওজন 700 কেজি, মেজাজটাও একটু চড়া। বিভিন্ন জাতের আছে, শাহিওয়াল আছে, উলবাড়িয়া হাসা আছে, হলস্টাইন ফ্রিজিয়ান অস্ট্রাল আছে। 3 থেকে শুরু করে 12 লাখ 13 লাখ পর্যন্ত এরকম। পশুর হাটে নারী সদস্যরা না যেতে পারলেও খামারে পরিবারের সদস্যদের সঙ্গে এসে কুরবানির গরু পছন্দ করছেন অনেকেই। খামারে দানাদার ভুসি খাবার, খড় দিয়ে লালন পালন করা হয়েছে এসব গরুকে। চাইলে যে কেউ গরু কিনে ঈদের আগ পর্যন্ত এখানেই লালন পালনের জন্য রাখতে পারবেন। খামারে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অর্গানিক পদ্ধতিতে লালন পালন করে যারা আগেই কিনে রাখে ক্রেতারা, সবকিছু চার্জ ফ্রি। এমনি লাইভড দেখতে চাইলে দেখতে পারে, কিন্তু ঠিকাতেই সবকিছু আমাদের এখানে বিক্রি হয়। শুধু দেখতেই সুন্দর নয়, কিছুক্ষণ পর পর পরিষ্কারের মাধ্যমে সুস্থ পশু বিক্রি করা হচ্ছে খামারগুলোতে। তাই দিন দিন বাড়ছে ক্রেতাদের আগ্রহ। শাকিবুর রহমান, RTV, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নিয়ম নীতি তোয়াক্কা না করে অবৈধভাবে বাংলাদেশে পুশিং করছে ভারত। তবে এদেশে অবৈধ ভারতীয়দের খুঁজে বের করে নিয়ম মেনে হস্তান্তর করা হবে। গহীন অরণ্যে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও অবৈধ অনুপ্রবেশ রুখতে ভাসমান
ভয়েসিং বিওপি উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। জানান, ভারত অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন করছে, যা আন্তর্জাতিক আইন বিরোধী। ভারতের পুশ ইনের ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে। পুশ ইনের মাধ্যমে আসা ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গাও রয়েছে, UNHCR এর কার্ডধারী ব্যক্তিরাও রয়েছে। বিষয়টি নিয়ে কূটনীতিক চ্যানেলে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে, আপনারা প্রপার চ্যানেলে পাঠান। প্রত্যেকটা একটা প্রপার চ্যানেল আছে, যেমন আমরাও ইন্ডিয়ার যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই। ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা প্রশ্নের চেষ্টা করতে বিজিবির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারেন। এইসব এলাকায় আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা সবাই যদি সহযোগিতা করেন, ইন্ডিয়া ঘোষিত করতে পারবে না। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ক্ষতিগ্রস্ত হচ্ছে অভিযোগ এনে সমিতিতে দ্রুত সরকারি প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ কেমিস্ট বান্ধব ঐক্য পরিষদ। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সমিতিতে নতুন নেতৃত্বের দাবিও জানানো হয়। বিগত আমলে দুর্নীতির কারণে এই সেক্টরের অচল অবস্থার জন্য সালমান এফ রহমান ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা হারুনুর রশিদকে দায়ী করে তারা। সকালে রাজধানীর বাংলা মোটর রূপায়ণ টাওয়ারের BDS কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সমন্বয়ক ও কেমিস্ট ঐক্য পরিষদের মুখপাত্র ডাক্তার জাহিদুল বারী বলেন, দ্রুত এই সেক্টরের উন্নয়নের জন্য সরকারি প্রশাসক নিয়োগ জরুরি। খুলনা ও দিনাজপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে 6 জন। সকালে খুলনার ডুমুরিয়ায় কয়রা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাহেন্দ্র ও খুলনা থেকে আসা জ্বালানি তেলবাহী লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনও হাসপাতালে নেয়ার পর আরও 2 জন মারা যায়, আহত হয় 6 জন। এদিকে দিনাজপুরের ফুলবাড়িতে সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গেল রাতে দিনাজপুরের ফুলবাড়ি পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।